নিউটনের আগের ক্লাসগুলো তোমরা করেছো। আজকে আমরা নিউটনের প্রবলেমগুলোকে সলভ করার জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা আমি আগের ক্লাসে বলে রেখেছিলাম। ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে করতে হয় সেগুলো আমাদের শিখতে হবে। ওকে, ফ্রি বডি ডায়াগ্রামের দরকার কেন? আমরা এতদিন পর্যন্ত নিউটনের গতিসূত্রে আমরা একটা বস্তু নিয়েই কোনো সংস্থা বা দুটো বস্তু নিয়ে কোনো সংস্থা নিয়ে আলোচনা করেছি, কিন্তু ক্লাস 11-এ এসে একটা সংস্থায় একাধিক কেন 4টা 5টা 6টা পর্যন্ত বস্তু থাকতে পারে। তাহলে সেই বস্তুগুলোর গতির প্রকৃতি কী হবে, তাদের ত্বরণের মান কী হবে, তাদের উপর কী বল কাজ করছে, এই সবগুলো জানার জন্য আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা অত্যন্ত শেখা প্রয়োজন। এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি না আমরা টানতে শিখি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকম 3টে বা 4টা যখন সংস্থা দিয়ে কোনো বস্তু থাকবে, তখন তাদের ত্বরণ, তাদের উপর ক্রিয়াশীল বল আমরা নির্ণয় করতে পারবো না। চলো তাহলে আজকে আমরা শুরু করি ফ্রি বডি ডায়াগ্রাম। আমি কিছু ছবি টেনে রেখেছি আগে থেকে, বিভিন্ন রকম সংস্থা টেনে রেখেছি। আমরা আগেই বলেছিলাম মোট 5খানা বল, যে বলগুলো আমাদের মূলত মেকানিক্সে কাজে লাগে। আজকে এখানে 3টে বল নিয়ে আমরা কাজ করছি। স্প্রিং বল এবং ঘর্ষণ বল, এটা নিয়ে এখনো ভাবিনি, এটা আমরা আরও পরের ক্লাসে বা যখন দরকার হবে তখন করব। আমরা একদম বেসিক লেভেলের কিছু ফ্রি বডি ডায়াগ্রাম করছি, যেটা তোমাদের অত্যন্ত সমস্যা হয়, তোমরা খুব কনফিউজড হও যে কীভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করব। ফ্রি বডি ডায়াগ্রাম জিনিসটা কি আগে এটা আমাদের জানতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে যে একটা সংস্থায় যতগুলোই বস্তু থাকুক না কেন, আমরা আমাদের প্রয়োজনের সুবিধার্থে, ঠিক যেমন আমরা ভেক্টরের উপাংশ করেছিলাম, কোনো সংস্থার উপর যখন অনেকগুলো বল কাজ করছে, তাদের লব্ধির বলের মান বের করার জন্য যখন আমাদের ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র পাচ্ছে না, তখন আমরা বিভাজন প্রক্রিয়ায় সংযোজন করেছিলাম। এখানেও আমরা কীরকম করব, যে একটা সংস্থায় যে বস্তুগুলো আছে, প্রতিটা বস্তুর ওপর কী বল কাজ করছে, ওই বস্তুটা অন্য বস্তুগুলোকে কোন দিকে বল দিচ্ছে সেটা আমার জানার দরকার নেই। আমরা যে বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম করব, সেই বস্তুটার ওপর কী বলগুলো কাজ করছে, সেই বলগুলোকে সেই বস্তুর ওপর চিহ্নিত করে আমরা যে চিত্র অঙ্কন করব, এবং যে চিত্রের সাহায্যে বস্তুর সাম্যাবস্থা, বস্তুর ত্বরণ, বস্তুর গতির যে কোনো অবস্থাকে আমরা এক্সপ্লেন করতে পারবো, সেই ডায়াগ্রামটাকেই আমরা বলছি ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, চলো। সকলের প্রথমে সবথেকে সরলীকৃত একটা সিস্টেম নিয়েছি, 1 নম্বর সিস্টেম। এই 1 নম্বর সিস্টেমে যদি আমি দেখি যে একটা অনুভূমিক তলের ওপর একটা বস্তু রাখা আছে, বস্তুটার ভর কত না m। তাহলে এখন এই 1 নম্বর সিস্টেমটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম আমরা অঙ্কন করতে চাই, বস্তুটা সেটা সাম্যাবস্থায় আছে না ত্বরণ সহ গতিশীল, সেগুলো পরে ভাবব। যদি বস্তুটার উপর ক্রিয়াশীল নেট বলের মান 0 হয়, তখন আমরা বলবো সেটা সাম্যাবস্থায় আছে। যদি নেট বল 0 না হয়, তাহলে সেটা ত্বরণ থাকবে, সেটা পরের বিষয়। আগে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করা শিখব। তাহলে এখন যদি আমরা এই একটা অনুভূমিক তল এবং একটা ব্লক, এই রকম একটা সংস্থার যদি ফ্রি বডি ডায়াগ্রাম টানি, অর্থাৎ যদি আমি ব্লকটাকে আলাদা করে দিতে চাই এবং অনুভূমিক তলটাকে যদি আলাদা করে দিতে চাই, ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি মানে সেই বস্তুটাকে সংস্থা থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছ, মুক্ত বলচিত্র, ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এইটার ওপর ফ্রি বডি ডায়াগ্রাম যদি হয়, তাহলে এখানে তার ওজন কাজ করবে নিচের দিকে, আর যেহেতু বস্তুটা অনুভূমিক তলের ওপর আছে, তার মানে নিশ্চয়ই অনুভূমিক তলের ওপর সেটা বল প্রয়োগ করছে। সেই বলটা যে সবসময় mg হবে তার কিন্তু কোনো মানে নেই।
এমজির থেকে বেশিও হতে পারে, এমজির থেকে কম হতে পারে। তাই অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম যে ওজন কিন্তু ক্ষেত্রজনিত বল, এটা কিন্তু স্পর্শজনিত বল নয়। কি বোঝা গেল? যদি এরা সাম্য অবস্থায় থাকে তখন এখানে যে বলটা দেবে সেটা ওজনের সঙ্গে সমান হবে, সেটা পরের বিষয়। যদি ত্বরণ সহ গতিশীল হয়, লিফটের ক্ষেত্রে মনে করো আগের ক্লাসে করেছি, যদি বা ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, কম বেশি হতে পারে। তাই আমরা কি জেনারেল কেস ধরবো যে এই মেঝেটা ব্লকটার উপর একটা প্রতিক্রিয়া বল ফিরিয়ে দিচ্ছে, সেটা কত না এন। তাহলে মেঝের ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে? তাহলে মেঝের ওপর একটা এন বল কাজ করছে। এইটা হচ্ছে মেঝের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম। মেঝেটাকে আলাদা করে দিয়েছি, অনুভূমিক তলটা। আর এটা হচ্ছে ব্লকের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, যদি এটা অনুভূমিকের সাপেক্ষে স্থির থাকে তখন আমরা এখানে বলতে পারি বিপরীতমুখী বলগুলো সমান হয়ে যাবে। তখন বলতে পারি যে ব্লকটা মেঝের ওপর তার ওজনেরই সমান বল দিচ্ছে। কিন্তু লিফটের মেঝেতে একটা যদি এম ভরের ব্লককে রেখে যদি তাকে ত্বরণ নিয়ে যাই, ওপরের দিকে নিয়ে যাই, নিশ্চয়ই তোমরা করেছো, তার ওজনটা বেড়ে যায়, তখন এটা এনটা এমজি প্লাস এম এ হয়ে যায়, তাই তো? সুতরাং আমরা এমজিটা মনে রাখবে, সেটা কিন্তু ক্ষেত্রজনিত বল, সেটা কিন্তু স্পর্শজনিত বল নয়। তাই এর ওজন ওর ওপর ক্রিয়া করবে। এইবার ব্লকটা মেঝেতে যে বলটা ফিরিয়ে দিচ্ছে, মেঝে সমান পরিমাণ প্রতিক্রিয়া বল ব্লককে ফিরিয়ে দেবে। সুতরাং এই এন এবং এন এরা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল। ওকে, সুতরাং এটা হয়ে গেল আমার 1 নম্বর চিত্রের ফ্রি বডি ডায়াগ্রাম। এবার 2 নম্বর চিত্রের যদি ফ্রি বডি ডায়াগ্রামটা টানি, 2 নম্বর চিত্রে দুটো বস্তুকে আলাদা করে দেবো। তাহলে 2 নম্বর বস্তুর ক্ষেত্রে সিস্টেমের ক্ষেত্রে কি হবে? তার ওজন কাজ করবে নিচের দিকে m2g। নিচের ব্লকের ওপর সে একটা ক্রিয়া দেবে, সেটা ওজনের সঙ্গে সমান বেশি, সেটা তার গতির অবস্থার উপর নির্ভর করবে। সেটা নিয়ে মাথা খারাপ করলে হবে না। আগে ফ্রি বডি ডায়াগ্রাম করব, তারপর সেখানে আমরা নিউটনের প্রথম গতিসূত্র বা দ্বিতীয় গতিসূত্র কাজে লাগাবো। আগে ফ্রি বডি ডায়াগ্রাম কমপ্লিট করার পর তারপরে গতিসূত্রতে যাব, আগে গতিসূত্র নয়। ওকে, তাহলে এখন এই দ্বিতীয় যে এই ব্লকটার উপর যে ও মানে ক্রিয়া দিচ্ছে, তাহলে প্রতিক্রিয়া হিসাবে ও ফিরে পাচ্ছে কত না n2। তাহলে ব্যাস n2-র উপর দুটো বল কাজ করছে। এক, তার ওজন, আর 2 m ব্লক n2-কে মানে m2 ব্লককে যে বলটা ফিরিয়ে দিচ্ছে, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এটা কার জন্য হলো না m2 ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেল। তাহলে m1 ব্লকের ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে বন্ধু? m1 ব্লক, তাহলে n2 কে মানে n2 বল m1 ব্লক ওকে প্রতিক্রিয়া হিসাবে দিচ্ছে, তার মানে নিশ্চয়ই ক্রিয়াটা ছিল, তার মানে এর উপর ক্রিয়া বল ছিল কত না n2। ক্রিয়া ছিল বলেই তো প্রতিক্রিয়া পেয়েছে, তাহলে আমি এখানেও দিতে পারি, নিচেও দিতে পারি। আচ্ছা, তার ওজন কাজ করছে কোন দিকে? নিচের দিকে। নিজের ওজন মানে m1g, আর নিচের যে তল তাকে একটা প্রতিক্রিয়া বল ফিরিয়ে দিচ্ছে, সেটা কত না নিচ থেকে একটা প্রতিক্রিয়া বল ফিরিয়ে দিচ্ছে, সেটা n1। তার মানে এখানে 3টে বল কাজ করছে। তোমরা এরকমও দেখাতে পারো, n1টাকে ওপরের দিকে দেখিয়ে দিলে, n2টাকে নিয়ে চলে এসো নিচে, তখন তোমার বুঝতে সুবিধে হবে আর কি। কারণ এটা প্রতিক্রিয়া, তাহলে এই n1টা অ্যাকচুয়ালি ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া। এটা কার ক্রিয়া? m2 ব্লক দ্বারা m1 ব্লকের ওপর ক্রিয়া।
এটা ক্রিয়া। এটা কার ওজন? না M1 ব্লকের ওজন। আর N1 কি না প্রতিক্রিয়া বল। এটা কার দ্বারা প্রতিক্রিয়া বল? মেঝে দ্বারা প্রতিক্রিয়া বল। তাহলে মেঝের ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে না মেঝের ওপর কাজ করছে N1। বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল আমার M2 ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম। এটা হয়ে গেল M1 ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার মেঝের ফ্রি বডি ডায়াগ্রাম। ভালো করে খেয়াল করবে, এই ওপরের ব্লকটা ওজন কাজ করছে নিচের দিকে, এটা পৃথিবীর আকর্ষণ বল। সেই আকর্ষণ বলের একটা অংশ নিচের ব্লকটাকে দেবে। আমি একটা অংশ বলেছি, সবটাও দিতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে, সেটা তার গতি ও অবস্থার উপর নির্ভর করছে। আমরা এখন ইকুয়েশন অফ মোশন সেট করছি না, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করছি। ওকে, তাহলে এক্ষেত্রে তাহলে প্রতিক্রিয়া বল কাজ করছে এটার উপর, প্রতিক্রিয়া বল ওপরের দিকে, ওজন নিচের দিকে কাজ করছে। যদি এটা আমরা বলি যে মেঝের ওপরে এই দুটো ব্লক স্থির অবস্থায় আছে, তখন আমি ইজি বলে দেবো যে N2 = যদি স্থির অবস্থায় হয় তখন আমরা বলে দেবো N2 = M2 × G। আর এখানে আমরা বলে দেবো N1 = N2 + M1G। তার মানে কত না M1 + M2 মানটা বসালাম N2G। তাহলে N1 এর মান, তার মানে মেঝের ওপর স্বাভাবিকভাবে যদি সাধারণ আইডিয়া থেকে ভাবো, তাহলে মেঝের ওপর যদি এরা সাম্যাবস্থায় থাকে তাহলে মেঝের ওপর মোট ক্রিয়াশীল বলের মান এর ওজন প্লাস এর ওজনের সঙ্গে সমান। তাই হলো। কিন্তু আমাদের যেটা সাধারণ ধারণায় ছিল ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে আমরা করছি কেন? কারণ যেগুলো জটিল সংস্থা হবে সেটা আমাদের সাধারণ ধারণা দিয়ে হবে না। তাই আমরা খুব বেসিক লেভেল থেকে কিছু ফ্রি বডি ডায়াগ্রাম আমরা শুরু করেছি, যাতে আমরা কমপ্লিকেটেড ফ্রি বডি ডায়াগ্রামগুলোকেও খুব ইজিলি আমরা ড্র করতে পারি। তাই আমাদের সাধারণ ধারণা ছিল তাহলে এর উপর আমার মোট ক্রিয়াশীল বল এর ওজন প্লাস এর ওজন, দেখো ফ্রি বডি ডায়াগ্রাম থেকে সলভ করলাম, তাই হলো N1 এর ভ্যালু এটাই হলো। খুব মজাদার না ব্যাপারটা? ইয়েস, খুব ইন্টারেস্টিং। চলো, তাহলে 2 আমার হয়ে গেল। তাহলে ভালো করে খেয়াল করো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এখানে N2 হচ্ছে প্রতিক্রিয়া, তাহলে তার ক্রিয়াটা ছিল N1। আর এখানে N1টা হচ্ছে প্রতিক্রিয়া বল। কার উপর প্রতিক্রিয়া বল না M1 ব্লক। কে দিচ্ছে না মেঝে দিচ্ছে, তাই উপরের দিকে কাজ করবে। তাহলে মেঝের উপর ক্রিয়াশীল বল কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এটা হচ্ছে মেঝের ফ্রি বডি ডায়াগ্রাম, এটা M1 ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম, আর এটা হলো আমার M2 ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম। এরপর আমরা চলে আসবো 3 নম্বরটা। তাহলে 3 নম্বরটা খেয়াল করো। তাহলে 3 নম্বরটায় কি করবে? হ্যাঁ, তাহলে 3 নম্বরটা চলো 3 নম্বরটা প্লট করি। 3 নম্বরে একটা বল লাগিয়ে দিয়েছি, আচ্ছা হোক। হ্যাঁ, এখানে কিন্তু সমস্ত তলগুলোকে ঘর্ষণহীন ধরা হয়েছে, তাই ঘর্ষণ কিন্তু এই ডায়াগ্রামে আসতে পারে, সেটা পরের চ্যাপ্টারে হবে। তাই এখন ঢুকিয়ে ব্যাপারটাকে জটিল করতে চাইছে না, যেরকম আছে ইজিলি সেরকমই চলো। নিউটনে ঘর্ষণের কোনো আমরা হিসেব রাখছি না। ঘর্ষণ হলেই একটা এদের তলের সমান্তরালে তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা বল কাজ করবে। আমি একটু আগে হিন্টস দিয়ে রেখেছি, ওটা নেক্সট চ্যাপ্টারে করব। তাহলে এখন এইটার ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রামটা বাবা কী হবে? ওপরের ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম আগের মতো। চলো খাতা বের করো, বসে বসে টানো, ওসব দেখলে হবে না। আমি তাই অত্যন্ত স্লোলি পড়াচ্ছি। কেন? তোমরা বসে বসে যারা বিগিনার্স আছো তাদের জন্যই ক্লাসগুলো আমার করা। সুতরাং এক্ষেত্রে আমার তার ওজন কাজ করছে নিচের দিকে। খাতা বের করো, তার ওজন। তাহলে এটার উপর প্রতিক্রিয়া বল কাজ করছে N2, ওপরের দিকে কাজ করছে। M1 ব্লকের ক্ষেত্রে ফ্রি হয়ে গেল, এরপর আর কোনো বল নেই, এটা তো ঘর্ষণহীন। ঘর্ষণ থাকলে একটা
বল কাজ করতো সেটা আমি এখন বলবো না, জাস্ট এটা নিউটনে এখান পর্যন্তই ঠিক আছে। তারপর M1 ব্লকের জন্য এটা তাহলে M2 ব্লকের জন্য হলো। M1 ব্লকের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম, মেঝের ফ্রি বডি ডায়াগ্রাম করার দরকার নেই, মেঝের কি কোনো গতি হবে নাকি, সে তো সবসময় স্থিরই থাকবে, সুতরাং ওকে নিয়ে অত বিশেষ ভাবছি না। চলো M1 একটা একটু দেখে নিই। তাহলে M1 এর উপর এই দিকে একটা বল কাজ করছে, সেটা কি না প্রযুক্ত বল। আচ্ছা, তার ওজন কাজ করবে কোন দিকে না নিচের দিকে, কত না M1G। N2 ওপরে গেছে, তার মানে N2 একটা নিচের দিকে, একই রেখায় টেনে দিলাম, সুবিধা হলো। এই N2টা কি না প্রথম ব্লক দ্বিতীয় ব্লককে যে ক্রিয়াটা দিচ্ছে, আর মেঝে ওকে ওপর দিকে ফিরিয়ে দিচ্ছে লম্ব প্রতিক্রিয়া, সেটা কত N1। তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় ব্লকের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম। এটা কার জন্য না M1 ব্লকের জন্য। আমি কিন্তু ইকুয়েশন অফ মোশন সেট করিনি বন্ধু, আজকে আমি ফ্রি বডি ডায়াগ্রাম দেখাচ্ছি। নেক্সট ক্লাসে আমি প্রবলেম সলভ করব, এই প্রবলেমগুলোকে হয়তো ঘুরে সলভ করতে পারি, বাট আজকে আমি ইকুয়েশনে ঢুকবো না, আজকে ফ্রি বডি ডায়াগ্রামটা শুধু দেখাবো। তাহলে এটা হয়ে গেল এর ফ্রি বডি ডায়াগ্রাম। মেঝের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম তাহলে কেমন হবে, তখন শুধু নিচের দিকে কাজ করবে এটা মেঝের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম। এটা কোন প্রবলেম, প্রবলেম 3। এইবার চলো প্রবলেম 4। প্রবলেম 4 একটু মুছে নিই, 3টে ব্লক দিয়ে দিয়েছি, ঘর্ষণহীন, বারবার বলছি এখানে প্রতিটা তল কিন্তু মসৃণ। ওকে, তাহলে 4 নম্বর ব্লকটা খাতা বের করো সব, বসে ক্লাস দেখলে হবে না, যারা শুরু করছো শিখতে চাইছো খাতা বের করো, আমি অত্যন্ত স্লোলি পড়াচ্ছি। তাহলে বন্ধু এরকম ছিল তো, আচ্ছা এইটার উপর তুমি F লাগিয়ে দিয়েছো। চলো তাহলে M3 ব্লকের জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে। M3 ব্লকের ক্ষেত্রে তার ওজন কাজ করবে নিচের দিকে M3G, এর ওপর প্রতিক্রিয়া বল কাজ করবে M2 ব্লক দ্বারা, এটাকে N3 ধরো, এটা হয়ে গেল M3 ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম। M2 ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম, চলো M2 ব্লক, এটা সাইজ ছোট বড় হতে পারে, হ্যাঁ। M2 ব্লক, তাহলে এদিকে কাজ করছে F, এবার এখানে দুটো বল কাজ করছে, এক N3 কাজ করছে নিচের দিকে ক্রিয়া, 3 নম্বর ব্লক, 2 নম্বর ব্লককে নিচের দিকে বল দিচ্ছে N3, এর নিজের ওজন M2G এবং নিচের তল ওকে প্রতিক্রিয়া হিসাবে ফিরিয়ে দিচ্ছে, এটা হচ্ছে কত, ওটাকে ধরো প্রতিক্রিয়া বল 2 নম্বরের উপর প্রতিক্রিয়া বল N2 ধরো, এটা 3টে ব্লক করেছি না, তাহলে N3 নিচের দিকে, এটা উপরের দিকে, মানে এটা নিচের দিকে হবে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে প্রতিক্রিয়া, তাহলে এটা এখানে প্রতিক্রিয়াটা করে দিয়েছি। এবার 3 নম্বর ব্লক, চলো 3 নম্বর ব্লকে এখানে হরাইজন্টাল ফোর্স একটা আছে, সেটাকে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার 3 নম্বর ব্লক, 3 নম্বর ব্লকের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম, N2 উপরের দিকে, তাহলে এর ক্ষেত্রে N2 নিচের দিকে হওয়া উচিত। আচ্ছা, আর কে, এর ওজন, তার মানে M1G নিচের দিকে হবে। আচ্ছা, এটার উপর প্রতিক্রিয়া বল N1 ওপরের দিকে, আর মেঝের ক্ষেত্রে শুধু হবে N1 নিচের দিকে, তাহলে এটা হচ্ছে অনুভূমিক তল যার উপর সবাই আছে, এটাকে না 2 নম্বরটার ফ্রি বডি দেখো সিস্টেম থেকে আলাদা করে দিয়েছি। এবার এই বলগুলোর সাহায্যে ইকুয়েশন অফ মোশন সেট করতে পারি, সেখানে তোমাকে কন্ডিশন বলে দেওয়া থাকবে, এটা নয় যে তুমি স্যার সেট করবে কী করে, সুতরাং কন্ডিশন বলে দেওয়া থাকবে। আমার এদিকে কোনো ফোর্স নেই, তার মানে নিশ্চয়ই অ্যাক্সেলারেশন হবে, আর যদি বলে দেয় যে ওপরের দিকে কোনো বল কাজ করছে না, জাস্ট এই বলগুলোই আছে, তখন এটা কি হবে, বিপরীতমুখী বলগুলো পরস্পর সমান হবে, মানে N2 = N3 + Mg। তার মানে এটা বল দেখি N1 এর মান কত হবে, N1 এর মান হবে M3G + M2G + M1G, যেহেতু ওটা উলম্বের সাপেক্ষে সাম্যাবস্থায় আছে। আমরা ইকুয়েশনে যাব, ইকুয়েশনে গেলে আরও ভালো হবে, আমি এখন কোনো ইকুয়েশন আমি লাগাবো না,
আমি সিম্পলি ফ্রি বডি ডায়াগ্রামগুলো টানতে চাইছি, বসে বসে ফ্রি বডি ডায়াগ্রাম, তোমরাও করো। এই হয়ে গেল আমার, এটা কার জন্য, এটা আমার M3-র জন্য, এটা M2-র জন্য, এটা M1-এর জন্য, এটা গ্রাউন্ডের জন্য, দিস ইজ গ্রাউন্ড। তাহলে 4 নম্বর আমার ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেল। ক্রিয়া প্রতিক্রিয়া, এই বলগুলোকে ভালো করে বুঝতে হবে, তাহলেই ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি মানে সেই বস্তুটাকে সেই সংস্থা থেকে তার উপর যে ক্রিয়াশীল বলগুলো আছে সেখান থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, আলাদা করে এইবার আমরা সেখানে নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, সব সূত্র ব্যবহার করতে পারি। তাহলে আমার 4 হলো। এবার আমরা চলে আসবো 5। 5-এর ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রামটা ভালো করে খেয়াল করো। আমি 5-এর ক্ষেত্রে আমরা বলেছিলাম টান সবসময় সংযোগ বিন্দুতে, ধরো আমি যদি টান, এখানে যদি আমি টানটা বের করতে চাই, তার মানে এই পয়েন্টে যে টান সুতো বরাবর কাজ করবে এবং ওই বিন্দু থেকে বহির্মুখী টান কাজ করবে। অর্থাৎ টান কোনো সুতোর সাহায্যে, সুতো যে বিন্দুতে যুক্ত আছে সেই বিন্দুতে যদি আমরা টান বের করতে চাই, তাহলে সেই টানটা ওই কন্ট্যাক্ট পয়েন্ট থেকে সবসময় আউটওয়ার্ড ডাইরেকশানে হবে। তাহলে চলো আমি ধরে নিচ্ছি এইখানে সুতোর টান T1, এখানে ধরো T2, এখানে ধরো T3। আমাকে এরকম একটা অঙ্ক দিয়ে দিয়েছে, বলে T1, T2, T3-র মান বের করো। খুব ইজি। তাহলে আমার ধরো 2 কেজি, এইটার ক্ষেত্রে এই গ্রাউন্ডটার জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে না, এইটার উপর ফ্রি বডি ডায়াগ্রামটা হবে, এইটার উপর টান এদিকে কাজ করবে, সে টানটার মান কত না T1। তাহলে একটা মানে এইটার ফ্রি বডি, উলম্ব তলের ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেল। এই 2 কেজি বস্তুর উপর ফ্রি বডি ডায়াগ্রাম বলি, 2 কেজি বস্তুর ওপর তার ওজন কাজ করবে নিচের দিকে, অর্থাৎ 2g কাজ করবে নিচের দিকে, এই অভিমুখে কাজ করবে T2, এই অভিমুখে কাজ করবে, আচ্ছা T1, T2, T3, এটা আবার T4, T1, T2, T3, T4 সবগুলো আলাদা আলাদা সুতো, সুতরাং টান সব আলাদা হবে। তার এদিকে কাজ করবে T2, এই কোণটা কত না 30 ডিগ্রি, ভালো করে বুঝবে। এইখানে এই সুতো বরাবর টানটা আমার T1টা কাজ করবে এইদিকে, সবসময় বহির্মুখী হবে, যে বস্তুটার উপর করব সেখান থেকে টান সবসময় বহির্মুখী। ও এই বস্তুকে কোন দিকে টান প্রয়োগ করছে ওটা গুরুত্বপূর্ণ নয়, যার উপর অ্যানালিসিস করবে তার উপর টানটা কোন দিকে সেটা আমাকে খেয়াল করতে হবে। তাহলে এটা হচ্ছে T4। ব্যাস, এটা ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেল। এবার এই কোণটা আমার হয়ে গেল 37 ডিগ্রি। এবার কম্পোনেন্ট বের করবে, T এর এদিকে T2 cos 30, T2 sin 30, T4 এদিকে cos sin দিয়ে এবার ক্যালকুলেশন হবে, সেটা আমরা পরে সাম্য অবস্থার শর্ত সামেশন অফ fx ইকুয়ালস টু 0 এবং সামেশন অফ fy সেটাও ইকুয়ালস টু 0। সুতরাং এটা আমরা পরে দেখব, কিন্তু আমি আজকে ফ্রি বডি ডায়াগ্রামটা শিখতে চাইছি। তাহলে এটা হয়ে গেল ফ্রি বডি ডায়াগ্রাম। তার ওজন কাজ করছে 2 কেজি ভরের বস্তুর জন্য ওজনটা কাজ করছে নিচের দিকে, এদিকে T4, এদিকে T2, এদিকে T1, মানে মোট 1, 2, 3, 4টা বল কাজ করছে। এবার কম্পোনেন্ট যদি সাম্য অবস্থায় থাকে তাহলে কম্পোনেন্ট বের করে x কম্পোনেন্ট y কম্পোনেন্ট 0 করব, অর্থাৎ বিপরীতমুখী বলগুলোকে সমান করলেই হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল কার না 2 কেজি বস্তুর ক্ষেত্রে, এটা 2 কেজি বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম হলো। এটা উলম্ব দেওয়ালটার ফ্রি বডি ডায়াগ্রাম। এবার 3 কেজি বস্তুর ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে? 3 কেজি বস্তুর আগে তার ওজনকে দিই, ওজন হচ্ছে 3g, এটা হচ্ছে 3g। আর 2টো সুতো আছে, এই দিকে একটা সুতো আছে, সেই সুতোর টান হয়ে যাবে T3, আর এক্ষেত্রে যে টানটা মানে এই T4 এর উল্টো দিকে হবে, এটা T4 এর উল্টো দিকে, প্যারালাল টু T4 বাট অপোজিট ডাইরেকশন। কারণ এই পয়েন্টে আমি হিসেব করতে চাইছি, যে পয়েন্টে টান হবে সেই পয়েন্ট থেকে সবসময় বহির্মুখী, কারণ টান হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল। ব্যাস, গল্প শেষ।
এবার এখানে কোণ দেওয়া আছে, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হয়ে যাবে একান্তর কোণ 45 ডিগ্রি, ক্যালকুলেশন করবে। আচ্ছা, এটা যদি 37 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে আমার কত, 37 ডিগ্রি একান্তর কোণ। এটা 37 ডিগ্রিতে আছে না, তাহলে এটাও আমার কত হবে 37 ডিগ্রি। এটা 45 হলে এই কোণটা 45 দিয়ে এবার কম্পোনেন্ট হিসাব করবে, গল্প শেষ, খতম। এবার এটার উপর তাহলে টানটা কোন দিকে হবে, বহির্মুখী, মানে এই দিকে হবে। T3টা কাজ করবে এইদিকে এবং এই কোণটার মান হচ্ছে কত, 45 ডিগ্রি। এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম, এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম, এটা একটা ফ্রি বডি এবং এটা একটা ফ্রি বডি। প্রত্যেককে আলাদা করে দিয়েছি, ছিল একসঙ্গে সবাইকে আলাদা করে দিয়েছি। কীভাবে আলাদা করেছি না, ওর ওপর যে বলগুলো ক্রিয়া করছে, ওর ওপর এই বস্তুটার উপর যে বলগুলো ক্রিয়া করছে সেই বস্তুটার উপর ওটা এই যে এর উপর ক্রিয়াশীল বলগুলো দিয়ে আলাদা করে দিয়েছি, এর উপর ক্রিয়াশীল বলগুলো দিয়ে আলাদা করে দিয়েছি, প্রত্যেকের উপর ক্রিয়াশীল বল দিয়ে আলাদা করে দিয়েছি। তারপর তাদের আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র বা প্রথম গতিসূত্র, মানে যেটা সাম্যাবস্থার শর্ত, সেগুলো আমরা লাগাতে পারি। ঠিক আছে। আচ্ছা, যদি এবার এইটার ক্ষেত্রে এটা যখন বুঝে গেছো, এটা তোমরা নিজেরাই টানতে পারবে, আমার হেল্প লাগবে না, তাই না? চলো চলো খাতা বের করো, খাতা বের করো, নিজেকে করতে হবে। যেই তোমাকে করে দিক না কেন লাভ নেই, শিখতে হবে, হ্যাঁ অবশ্যই শিখতে হবে, কিন্তু শেখার পর অ্যাপ্লাইটা নিজেকে করতে হবে। যে সব থেকে বেশি দূর ছুটতে পারে সে হচ্ছে, যা রেকর্ড আছে, এলুড কিপচোগি, তাকেও হাঁটতে হয়েছিল, তাকেও প্রথমে তার বাবা বা তার মা হাতে ধরে হাঁটতে শিখিয়েছিল, তারপর কাউকে আর লাগে না। সেরকম তোমরাও এক একজন ফাইটার এলুড কিপচোগি হয়ে উঠবে লাইফে। চলো, তাহলে এটার ক্ষেত্রে বাবা কি হবে বলো, এটা 37 ডিগ্রি। এটা খুব ইজি। যদি আমি এটা কত না 30 কেজি বলেছে, এটা 30 কেজি, 30 কেজি যদি হয় তাহলে আচ্ছা এটা 30 কেজি আছে। ফ্রি বডি তো আমি আলাদা করতে চাই সবসময়, এটা তো বুঝতেই পারছো। এটাকে এ সুতো বলছি, এটাকে আমি বি সুতো বলছি, এটাকে সি সুতো বলছি, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু। ওকে বন্ধু, তাহলে এখন এই বস্তুটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম টানি, আচ্ছা তাহলে বস্তুটার উপর টান, সিতে টান, সুতোর টান আমি টিসি ধরে নিই, আর তার ওজন কাজ করবে নিচের দিকে, মানে 30G। এম ভরের বস্তুর ওজন হয় mg, সেই জি, এটা গ্রামের জি নয়, অভিকর্ষজ ত্বরণের জি। তাহলে T3 সাম্যাবস্থার ক্ষেত্রে সমান 30G হয়ে যাবে। তাহলে ও বিন্দুর সাম্যাবস্থায় কী হবে, ওতে তো কোনো ভর নেই, একটা জাস্ট পয়েন্ট, তাহলে সেখানে তার ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে, ফ্রি বডি প্রত্যেককে আলাদা করে দেবো, একসঙ্গে কাউকে রাখবো না, আমাকে আমার মতো থাকতে দাও। সুতরাং তাকে আলাদা করে দিতে চাইছি। তাহলে T3, তাহলে এটার উপর T3 ক্রিয়া প্রতিক্রিয়া বন্ধু নিচের দিকে কাজ করবে। TB সবসময় পয়েন্ট থেকে বাইরের দিকে, পুরো বুঝে বুঝে টানবে। আমি করছি বলে ব্যাপারটা এরকম না, খেয়াল করো, আমার কথাগুলোর সঙ্গে ম্যাচ করার চেষ্টা করো, দেখো যে তুমি খুব ইজিলি ম্যাচ করতে পারছো। টান সবসময় বহির্মুখী, এই পয়েন্টে ফ্রি বডি করছি মানে এই পয়েন্টের রেসপেক্টে টান, এই বিন্দুর টান এদিকে সেটা আমার জানার দরকার নেই, এই পয়েন্টে টান কোন দিকে কাজ করছে। আমি যে বস্তুটাকে বা যে পয়েন্টটাকে আমি সংস্থা থেকে ফ্রি করতে চাইছি তার উপর টানের অভিমুখগুলো দরকার। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তুমি তোমারটা ভালো করে বুঝে নাও, যদি তুমি তোমারটা ভালো করে বোঝো তাহলেই সব কিছু হয়ে যায়। একটু ভালো করে ভাববে, যদি আমরা প্রত্যেকেই নিজেরটা ভালো করে বুঝে নিই তাহলেই পৃথিবীর সব কিছু হয়ে যাবে, অন্য কাউকে বোঝার দরকার নেই।
ঠিক একই রকম আমি এই পয়েন্টে যখন আমি টান বের করব, তাহলে এই পয়েন্টের উপর টানের অভিমুখটা কোন দিকে সেটা আমার জানা দরকার, তাই না? সুতরাং এ বিন্দুতে মানে ও বিন্দুতে এ সুতো দ্বারা টান হচ্ছে বহির্মুখী, বি সুতো দ্বারা টান তার বহির্মুখী, সি সুতো দ্বারা টান বহির্মুখী। এবার এটা সমান, আর এটা ল্যামির উপপাদ্য লাগালে হয়ে যাবে। এখানে 37 ডিগ্রি মানে একান্তর কোণ, তুমি এই কোণটাও 37 ডিগ্রি পেয়ে যাবে। দিয়ে এটা 90 37 ক্যালকুলেশন করো, সব গল্প। এটা 90, এটা বাকিটা দিয়ে ল্যামি দিয়ে করলে ওদের মান টান সব পেয়ে যাবে। কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? সেটা আমি পরে দেখবো। আজকে আমার উদ্দেশ্য ফ্রি বডি ডায়াগ্রাম করা। চলো তাড়াতাড়ি চলো, সময় বেশি দিলে হবে না। এরপর 7 ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন টানবো নেক্সট ক্লাসে আমি নিউমেরিক্যাল সলভ করব। আজকে একটাও নিউমেরিক্যাল করব না। তাহলে M1-এর ওপর যদি ফ্রি বডি ডায়াগ্রামটা করি, M1-এর ওজন কাজ করছে নিচের দিকে, 7-এর প্রবলেমটা, হ্যাঁ 7 খেয়াল করবে। M1-এর ওজন কাজ করছে নিচের দিকে, লম্ব প্রতিক্রিয়া কাজ করছে ওপরের দিকে, আর সুতোর টান কাজ করছে বহির্মুখী। তাহলে যেহেতু এটা একটাই সুতো, তাহলে এখানে টান এবং এখানে টান সমান কখন হবে? একটা পুরো সুতো জুড়ে তার সমস্ত বিন্দুতে টান একই হবে যখন সুতোটা অপ্রসার্য এবং ভারহীন হবে। মনে আছে তো? সুতরাং সেই জন্য এটা টি ধরলাম, তার এখানেও সুতোর টান, তাহলে এটা হয়ে গেল M1 বস্তুর জন্য ফ্রি বডি। তাহলে M2 বস্তুর ফ্রি বডি ডায়াগ্রামটা কী হবে? M2 বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম, M2 বস্তুর ক্ষেত্রে এটা কাজ করছে M2G, এর টান কাজ করছে, দেখো ভালো করে বুঝে নাও এটা। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে ত্বরণ সৃষ্টি হবে, কারণ এটা তো ঝোলানো আছে, তার মানে এই ওজনের জন্য নিচের দিকের ত্বরণ হবে। আর এর ত্বরণ যদি এ হয়, তখন এও এই দিকে বাম দিকে এ ত্বরণ নিয়ে আসবে। সেটা আমি পরের ক্লাসে শিখবো ত্বরণের মান কত হবে না হবে। আজকে আমি ফ্রি বডি, আমি জাস্ট বলটাকে দিয়ে তাকে সিস্টেম থেকে ফ্রি করতে চাইছি। তাহলে এর ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেল। এটা কার জন্য? না M2-র জন্য। এটা M1। M1-এর উপর 3টে বল, এর ওজন, লম্ব প্রতিক্রিয়া, সুতোর টান। এখানে দুটো, এখানে কোনো লম্ব প্রতিক্রিয়া নেই, এখানে হচ্ছে টান আর হচ্ছে ওজন। চলো তারপরেরটা 8-এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে? ফ্রি বডি ডায়াগ্রামটা হলে নিজেরাই কিছু এক্সাম্পল দেখে নিজেরাই সলভ করতে পারবে। এবার এখানে প্রথমে আমি করি সিএরটা ফ্রি বডিটা খুব সহজ, কারণ এই সুতোটা আসছে এইখান পর্যন্ত, তার মানে এখানে টান যদি T1 হয়, এখানেও টান হবে T1। তাহলে সি এর ফ্রি বডিটা হয়ে যাবে T1, এটা হচ্ছে MC এর ওজন, তাহলে মানে ভর, ওজন হবে MC × G। ত্বরণ নিয়ে ভাবছি না, যদি ত্বরণ হয় তাহলে এ যদি নিচের দিকে ত্বরণ হয় তাহলে এরা উপরের দিকে হবে, বা এরা দুটো যদি নিচের দিকে নামে এ উপরের দিকে হবে। কারণ একটা সিস্টেমে যদি অপসার্য সুতো দিয়ে বাঁধা থাকে, পুরো সিস্টেমটা জুড়ে যতটা একই রকমভাবে আছে, সেক্ষেত্রে তার ত্বরণটা একই হবে। আমি ফ্রি বডি করছি, ত্বরণ নিয়ে আমি যাচ্ছি না। তাহলে এইখানে বি বস্তুর ক্ষেত্রে, তাহলে বি বস্তুর ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রামটা কীরকম হচ্ছে দেখো। বি বস্তুটা এই অভিমুখে আছে, নততলের উপরেই করি, একটু আলাদা আলাদা করে করছি, বাট নততলের সাপেক্ষে রাখার চেষ্টা করছি, সুবিধা হবে। তাহলে এর ক্ষেত্রে নততল থেকে আমি আলাদা করে দিতে পারি, কিন্তু তার কোণটাকে একই রাখতে চাইছি। উপাংশটা টানবো তো, নাহলে অসুবিধা হবে। এখানে এদিকে টান কাজ করবে কত না T1। এবার খেয়াল করো, এর ওজনে দুটো উপাংশ, এর দুজনের এর ওজন ছিল কত না MBG,
তাহলে এই দিকে তার উপাংশ কাজ করবে, নততলের নতিকোণ যদি থিটা হয় তাহলে এই কোণটা হবে থিটা, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এটা হবে MBG cos থিটা, আর এই দিক বরাবর হবে MBG sin থিটা। তার আর এমজিটা থাকবে না, তাই এমজিটাকে ডট 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 করে দিলাম। এমজিটা থাকবে না, কারণ এমজির পরিবর্তে দুটো পেয়েছি। লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন। আর একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে উপরের দিকে, এটা কি না এনবি, বি এর ওপর লম্ব প্রতিক্রিয়া। কারণ যেহেতু তলের ওপর আছে মানে ক্রিয়া থাকবে, ক্রিয়া থাকা মানেই প্রতিক্রিয়া থাকবে। সুতরাং বি ব্লকের উপর প্রতিক্রিয়া এনবি, তার ওজনজনিত এই উপাংশ এটা। হ্যাঁ, আরেকটা ব্যাপার, আরেকটা সুতো আছে, তার মানে তার জন্য একটা টান কাজ করবে নিচের দিকে, সেই টানটাকে ধরে নাও T2। তার মানে বি ব্লকের ওপর T2 টান কাজ করবে নিচের দিকে, ওজনের সাইন উপাংশ কাজ করবে নিচের দিকে, T1 কাজ করবে উপরের দিকে, নততলের সঙ্গে লম্ব দিকে কাজ করবে তার ওজনের কস উপাংশ, এবং তল ওকে ফিরিয়ে দেবে তার প্রতিক্রিয়া মানে এনবি। এটাকে একটু মুছে দিই, এটাকে ছোট করে দিচ্ছি, এমসিজি। এটা হয়ে গেল আমার বি ব্লকের জন্য তার ফ্রি বডি ডায়াগ্রাম। একই রকমভাবে যদি আমি সি ব্লকের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম করি, তাহলে সি ব্লকের ক্ষেত্রে কি হবে? সি ব্লকের ক্ষেত্রে এই দিকে কাজ করবে তার ওজনজনিত উপাংশ, মানে আর উপাংশটা ভেঙে দেখাচ্ছি না, MCG cos থিটা। এদিকে কাজ করবে তার লম্ব প্রতিক্রিয়া মানে NC, এদিকে কাজ করবে তার ওজনের সাইন উপাংশ মানে MCG সাইন থিটা, আর এই অভিমুখে কাজ করবে এটার উপর টান কাজ করছে, টিবি টানটা কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তার মানে এটা হচ্ছে প্রতিক্রিয়াটা, তাহলে এর উপর একটা টান কাজ করবে। কোন টান? বি এর মানে T2। মানে যদি আমি এটা নিচের দিকে নামে ধরে নিই, তাহলে এর উপর ক্রিয়া কাজ করছে T2, আর এই T2 হচ্ছে তারপর প্রতিক্রিয়া পেছন দিকে টানছে। ভালো করে খেয়াল করো, বুঝতে পারবে। তার মানে এই নিচের ব্লকটা এই যদি উপরের দিকে ত্বরণ হয়, তাহলে T1 টানের জন্যই ত্বরণ সৃষ্টি হবে। তার মানে তখন এর ইকুয়েশন হবে এই বল মাইনাস এই বল সমান MA। সেগুলো আমরা পরের ক্লাসে করব। ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝতে পেরেছো কিনা বলো? প্রত্যেকের ফ্রি বডি ডায়াগ্রাম, এটার ওপর কাজ করছে তার ওজনজনিত উপাংশ কাজ করছে নিচের দিকে, টান কাজ করছে উপরের দিকে। এরপর টান কাজ করছে, এই সুতোর টান কাজ করছে নিচের দিকে, ওজনের উপাংশ কাজ করছে নিচের দিকে, এই টান কাজ করছে উপরের দিকে। ব্যাস, এটা হলো আমার বি ব্লকের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার সি ব্লকের জন্য, এটা এ ব্লকের জন্য, এটা হচ্ছে এ ব্লকের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম, এটা সি ব্লকের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম। লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন এমজি, যদি এটা থিটা হয় খুব ইজিলি প্রুভ করা যায়, এটা হবে থিটা, এদিকে কস থিটা, এদিকে সাইন থিটা। সিমিলারলি এটাকেও কস কম্পোনেন্ট সাইন কম্পোনেন্ট করেছি। এমজির তার অস্তিত্ব নেই, ভেক্টরের কম্পোনেন্ট। একটা ভেক্টরকে আমরা প্রয়োজন অনুযায়ী দুটো লম্ব উপাংশে ভেঙে নিয়েছি। যখন ভেঙে নেব তখন আর অরিজিনাল ভেক্টরটার অস্তিত্ব থাকবে না, কারণ তার দুটো উপাংশ পেয়ে গেছি। ঠিক যেমন যদি আমি 500 টাকার খুচরো করতে চাই, দোকানদারে বললাম আমাকে খুচরো দিন, 500 টাকার নোট না দিলাম, দিয়ে সে আমাকে পাঁচটা 100 টাকার নোট দিল, তুমি কি আবার 500 টাকাটা নিয়ে চলে আসবে? নিশ্চয়ই নয়, তার পরিবর্তে সেটা পেয়েছো। একই রকমভাবে এখানেও এর এমজির দুটো উপাংশ পেয়ে গেছে, মানে এটা আর নেই, এর পরিবর্তে এই একটা কম্পোনেন্ট কাজ করছে আর এই একটা কম্পোনেন্ট কাজ করছে। এখানেও এই একটা কম্পোনেন্ট কাজ করছে, এই একটা কম্পোনেন্ট কাজ করছে। এখানে ধরে নেওয়া হয়েছে প্রতিটা তল ঘর্ষণহীন। বারবার বলছি, খেয়াল করবে, ঘর্ষণ হলে এগুলোরই ফ্রি বডি ডায়াগ্রাম চেঞ্জ হবে, সেটা আমরা পরের ক্লাসে করব। এখন আমি 8-এর ফ্রি বডি ডায়াগ্রাম করলাম, ঠিক আছে? চলো এবার 9-এর ফ্রি বডি ডায়াগ্রাম। 9-এর ফ্রি বডি ডায়াগ্রাম খুব সহজ হবে। যে কোনো একটা ব্লক উপর দিক কোনটা ভারী কোনটা হালকা তার উপর নির্ভর করছে। হ্যাঁ,
এটা খুব ইন্টারেস্টিং। একটা লিফটের ভেতরে দুটো ব্লক রাখা আছে এবং লিফটটা নিজে A0 ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে। এক্ষেত্রে এর ফ্রি বডি ডায়াগ্রামটা কী হবে? আমি ধরে নিলাম যে লিফটের সাপেক্ষে এই ব্লকটা A ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে এবং এই ব্লকটা তখন A ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে, যে কোনো একটা উঠবে, যে কোনো একটা নামবে। তখন এর ফ্রি বডি ডায়াগ্রামটা কীরকম হবে? মানে একটা লিফটের ভেতরে একটা কপিকল রাখা আছে, পুরো সিস্টেমটা A0 ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে এবং বলেছে এই অবস্থায় লিফটের সাপেক্ষে, এই অঙ্কটা তোমরা চেষ্টা করবে, আমি পরে আবার করাবো, লিফটের সাপেক্ষে এই প্রতিটা ব্লকের ত্বরণের মান কত নির্ণয় করতে হবে। তার জন্য আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম টানতে হবে বন্ধু। M1 ব্লকের ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে? না, M1 ব্লকের ওজন কাজ করবে নিচের দিকে। আমরা বলেছিলাম অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কোনো বস্তু থাকলে, আমি যেহেতু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে তার ত্বরণটা A ধরেছি, সুতরাং সেখানে একটা অলিক বল কাজ করবে নিচের দিকে। সেটা কত? না, বস্তুর ভর এবং ত্বরণের গুণফলের সঙ্গে সমান, অর্থাৎ M1 A0 কাজ করবে নিচের দিকে। আর সুতোর টান যেহেতু এটা উপরের দিকে উঠছে, তাহলে সুতোর টান T কাজ করবে উপরের দিকে, আর তার ত্বরণটা অভিমুখটা দেখিয়ে দিলাম। তার মানে এখানে সাধারণ অবস্থা হলে দুটো বল কাজ করতো, তার ওজন আর তার সুতোর টান, কিন্তু যেহেতু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আছে তাই এটা অলিক বল এখানে কাজ করছে। অলিক বল এখানে কাজ করছে। খেয়াল করবে ভালো করে, হ্যাঁ? এটা হচ্ছে M1 বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম। M2 বস্তুর ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে? তাহলে M2 ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, একটা অলিক বল কাজ করবে নিচের দিকে। সেটা কত? বস্তুর ভর এবং ত্বরণ। এর ভর M1, তাই এর অলিক বলের মান M1 A0। এর ভর M2, তাই এর অলিক বল M2 A0। আচ্ছা, তার ওজন কাজ করছে নিচের দিকে, তাহলে তার ওজনের মান কত হচ্ছে? না, M2G। তার ওজনের মান হচ্ছে M2G। আর টান কাজ করছে কি করে? এর উপর টান কাজ করছে বহির্মুখী। টান এর সাপেক্ষে বহির্মুখী, এর সাপেক্ষে বহির্মুখী। এবার ইকুয়েশন অফ মোশন বসালে F নেট সমান, তাহলে এই টোটাল বল মাইনাস T সমান M এ, এই T মাইনাস এটা সমান M এ। সেটা পরের ক্লাসে হবে। ফ্রি বডি ডায়াগ্রামটা তাড়াতাড়ি ক্লিয়ার করে নাও। এটা হচ্ছে 9 ফ্রি বডি ডায়াগ্রাম হলো। ঝটাঝট ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। এই প্রবলেমগুলো সলভ করার জন্য তোমাকে এন্ট্রান্স পরীক্ষায় 1 মিনিট সময় দেবে, তাই তোমার বেসিক লেভেলটা অত্যন্ত সঠিক হওয়া প্রয়োজন। খুব দ্রুত ভাবতে শিখতে হবে, ঠিক আছে? তাহলে 10এরটা তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম যদি টানি কীরকম হবে? তাহলে M1 ব্লকের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম, চলো বন্ধু। তাহলে এইটার ক্ষেত্রে M1 ব্লকের ক্ষেত্রে তার ওজন কাজ করবে নিচের দিকে, মানে M1G কাজ করবে ওজন নিচের দিকে। লম্ব প্রতিক্রিয়া N1 ওপরের দিকে। এই প্রযুক্ত বলের মান যদি F হয়, তাহলে F এর এই দিক বরাবর উপাংশ, যদি থিটা ধরে কোণ ধরে নিই, তাহলে এদিকের উপাংশটা হয়ে যাবে F cos থিটা, আর এই দিক উপরের দিকে উপাংশটা হয়ে যাবে কত? না, F sin থিটা। ব্যাস, ফ্রি বডি ডায়াগ্রাম। তার মানে এই Fটা আর নেই, ডট ডট করে দিয়েছি। আর সুতোর টান কাজ করবে এর সাপেক্ষে, সুতোর টান বহির্মুখী, কন্ট্যাক্ট পয়েন্ট থেকে সবসময় বহির্মুখী। তার মানে এর উপর T1 ধরে নাও, এই টানটা। ব্যাস, এটা হয়ে গেল M1 বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম। M2 বস্তুর ফ্রি বডি ডায়াগ্রামটা কীরকম হবে? এটা তুলনামূলক সহজ হবে। এর ওজন কাজ করবে নিচের দিকে, মানে M2G। এর প্রতিক্রিয়া মানে N2 কাজ করবে এদিকে। এই T1 এর এটা যদি প্রতিক্রিয়া হয়, তাহলে ক্রিয়াটা কাজ করবে এদিকে T1। এর ক্ষেত্রে আবার একটা টান T2 কাজ করবে পেছনের দিকে। আর M3-র ক্ষেত্রে কি হবে? না, একটাই তো টান, ওই T2 ওকে খিঁচে নিয়ে যাচ্ছে, মানে T2টা কাজ করবে সামনের দিকে, ওজন কাজ করবে নিচের দিকে, আর প্রতিক্রিয়া বল কাজ করবে N3 কাজ করবে উপরের দিকে। ব্যাস, তার ওজন, প্রতিক্রিয়া বল, একটা সুতোর টান। এখানে দুদিকে দুটো সুতোর টান, তার ওজন, তার লম্ব প্রতিক্রিয়া। একদিকে বলের উপাংশ, পেছনের দিকে সুতোর টান, নিচের দিকে ওজন, ওপর দিকে বলের একটা উপাংশ আর একটা লম্ব প্রতিক্রিয়া। ব্যাস, এই হয়ে গেল এই সিস্টেমটার ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম করে নেওয়া মানে তার ইকুয়েশন সেট করা কিচ্ছু ব্যাপার না। যদি কোনো দিকে ত্বরণ না থাকে, তাহলে বিপরীতমুখী বলগুলো সমান করে দেবে। আর যদি কোনো দিকে ত্বরণ থাকে, তাহলে সেই অভিমুখে লব্ধি বল সমান বস্তুর ভর এবং ত্বরণের গুণফল। সেই জন্যই আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা জানা অত্যন্ত প্রয়োজন। ওকে, চলো
তাহলে আমার হয়ে গেল 10-এরটা হয়ে গেল। এইবার যদি এর ক্ষেত্রে করো 11টা লাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম আমি করছি। আজকে কিন্তু অঙ্ক শিখালাম না, আজকে শুধু ফ্রি বডি ডায়াগ্রাম করলাম। নেক্সট ক্লাসে আমরা এর ওপর বেস করে ডিফারেন্ট টাইপ অফ অঙ্ক করব, ঠিক আছে? আজকে কিছু বেসিক লেভেলের ফ্রি বডি ডায়াগ্রাম শেখানো হলো। যদি এটার ক্ষেত্রে হয়, এটা তোমরা নিজেদের করা উচিত। নিজেরা টানো, দেখি আমার সঙ্গে সঙ্গে টানো। তাহলে 7 কেজিটা থেকে শুরু করি। 7 কেজির ওপর তাহলে ওজন কাজ করবে কোন দিকে? নিচের দিকে। ওজন কাজ করবে কত না? নিচের দিকে। তাহলে 7G এটা কাজ করবে নিচের দিকে। একটা টান কাজ করবে, ওটাকে ধরে নাও T1 টান, তাহলে T1 ওপরের দিকে হলো। যদি ওপর দিকে যেহেতু বল প্রয়োগ করছে তাকে ত্বরণ হবে, সেটা পরের বিষয়, ত্বরণ দেওয়ার দরকার নেই। হলো ত্বরণ পরের ক্লাসে করব। ফ্রি বডি দুটো বল, একটা টান উপরের দিকে আর তার ওজন নিচের দিকে। 5 কেজির ক্ষেত্রে কেমন হবে? 5 কেজির ক্ষেত্রে কেমন ফ্রি বডি ডায়াগ্রাম হবে? 5 কেজির ক্ষেত্রে এই যে টানটা উপরের দিকে, তাহলে 5 কেজির উপর ওই টানটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে। আচ্ছা, 5 কেজির নিজের ওজন কাজ করবে নিচের দিকে, মানে 5G, আর উপরের দিকে টান কাজ করবে কত না? T2 হলো। কারণ টান তো ক্রিয়া প্রতিক্রিয়া, মানে এখানে যদি টানটা কাজ করে T1, তাহলে নিচের দিকে কাজ T1। এখানে যদি আমার T2 করে, তাহলে নিচের দিকে করবে T2। তার মানে যদি আমরা এটা কার জন্য হলো? এটা 5 কেজির জন্য হলো 5 কেজি। এটা কার জন্য হলো? 7 কেজি। আর 3 কেজির জন্য কেমন হবে? 3 কেজির জন্য এদিকে একটা টান কাজ করবে T2, তার ওজন কাজ করবে নিচের দিকে 3G, আর এদিকে কাজ করবে প্রযুক্ত বল কত না? F সমান, প্রযুক্ত বল F সমান হয়ে যাবে কত না? 300 নিউটন। ব্যাস। যদি উপর দিকে ত্বরণ থাকে, সে পরের ক্লাসে ত্বরণ থাকবে না সেগুলো সব পরের ক্লাসে অ্যানালাইসিস করা শেখাবো। তাহলে এক্ষেত্রে আমার 7 কেজি ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম, তার ওজন কাজ করছে নিচের দিকে, একটা টান কাজ করছে উপরের দিকে, ব্যাস। সিস্টেম থেকে ফ্রি, এটা নিয়েই এর সব কিছু আমরা করতে পারবো। 5 কেজির ক্ষেত্রে কাজ করছে, একটা টান কাজ করছে নিচের দিকে। 5 কেজি কোনটা? এই যে 5 কেজি, আর এটা হচ্ছে 3 কেজি, এটা হচ্ছে আমার 3 কেজি। তাহলে T1টা এর উপর, T1টা যদি উপর দিকে হয়, তাহলে প্রতিক্রিয়া বল নিচের দিকে কাজ করবে। T1 এর ওজন, এর উপর টান একটা কাজ করছে উপরের দিকে, তাহলে ওই প্রতিক্রিয়া বল নিচের দিকে T2 কাজ করছে, এর ওজন কাজ করছে, আর প্রযুক্ত বল কাজ করছে উপরের দিকে। ওকে, সুতরাং আজকে আমরা শিখলাম ফ্রি বডি ডায়াগ্রাম। সুতরাং তোমাদের ভালো লাগবে আশা করছি। কেমন লাগছে একটু কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করবে। আর কোন কোন টপিকের উপর ক্লাস করলে তোমাদের দরকার নিউটন ওরিয়েন্টেড এই চ্যাপ্টারটার উপর বেস করে একটু আমাকে জানাবে। আর পরের ক্লাসে আমরা এর নিউমেরিক্যালগুলো করব, ঠিক আছে? আজকে এখান পর্যন্তই। ফ্রি বডি ডায়াগ্রাম এই সিস্টেমটার ক্ষেত্রে যত রকম ছিল প্রত্যেকের ফ্রি বডি ডায়াগ্রাম আজকে আমরা ড্র করলাম। ওকে, ঠিক আছে, চলো টাটা।